ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ ভাষা নিয়ে কিছু কথা বলবো। আসলে এই ইংলিশ ভাষাটা আমরা ক্লাস যখন আমরা প্লে গ্রুপ অথবা ক্লাস ওয়ানে ভর্তি হই সেখান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রায় 12 থেকে 14 বছর আমরা একটা ভাষা শিখি আর কি। কিন্তু এই ভাষাটা শেখার পরেও আমাদের এটার প্রতি একটা জড়তা থেকে যায় ভাষাটার প্রতি, মানে ওইভাবে ভাষাটার মধ্যে গ্রিপ আসে না। তো আমরা ইউনিভার্সিটিতে যখন উঠি সবকিছু ইংলিশে পড়তে হয়, তখনও এই ভাষাটার প্রতি আহ, ওই যে জড়তাটা ওইটা থাকার ফলে আমরা খুব একটা এনজয় করতে পারি না। এবং আমরা যখন ভার্সিটি লাইফ থেকে বের হই স্টিল, যখন আমরা জিআরই, টোফেল, আইএলটিএস এই পরীক্ষাগুলো দেই অথবা চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করি, এই ভাষার প্রতি কিছু না কিছু দুর্বলতা আমাদের অলমোস্ট সবারই থেকে যায় এবং এই জন্য আমরা পরবর্তীতে সাফারার হই আর কি। ম্যাক্সিমামই সাফারার হই। তো আসলে এই যে প্রবলেমগুলো এগুলো কিভাবে রিকভার করা যায়, আসলে এই ভাষার প্রতি যে আমাদের যে দুর্বলতাগুলো এটা কিভাবে কাটানো যায়, অথবা আমরা কিভাবে এই ভাষাজনিত যে সমস্যাগুলো এটার এগুলো মানে প্রবলেমগুলোর পিছনের কারণগুলো আমরা একটু আজকে ফাইন্ড আউট করব এবং এগুলো কিভাবে রিকভার করতে পারি এই জাতীয় কিছু ও, আপনাদের সাথে কয়েকটা পরামর্শ আমরা শেয়ার করবো আর কি আজকে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে যে যে কোনো একটা ভাষার 4টা মডিউল থেকে আমরা জানি যে টোফেল অথবা যদি আমাদের আইএলটিএস পরীক্ষা হয় সেগুলোতে এই 4টা মডিউলের উপরেই মূলত পরীক্ষাগুলো নেওয়া হয়, বা এই 4টা ক্ষেত্রে আমাদের ইফিসিয়েন্সি কেমন এইটাই জাজ করা হয়। তো আমাদের দুর্বলতা থাকার কারণ আসলে আমরা যখন ছোটবেলা থেকেই যখন এই ভাষাটা শিখছি, তখন এই ভাষাটা আমাদেরকে একটা কোর্স হিসেবে পড়ানো হয়, মানে এটা যে একটা ভাষা, এই ভাষাটা মানে এটার যে আরো একটু ডেপথ আছে বা এইটার যদি গুরুত্বটা আরেকটু বেশি দেওয়া উচিত সেইটা বিবেচনায় না নিয়ে আমাদেরকে এটা একটা ল্যাঙ্গুয়েজ না হিসাব বিবেচনা করে এটাকে কোর্স হিসেবে পড়ানো হয়। এটা আমি কেন বলছি, কারণ ক্লাস সিক্সে আমাদের যে রচনা থাকে, যে এসে থাকে আর কি ইংলিশে, অথবা যে প্যারাগ্রাফ অথবা যে অ্যাপ্লিকেশন, ঠিক ওই প্যারাগ্রাফ বা এসেগুলোই 7, 8, 9, 10, ইভেন 11, 12এও ওই ক্যাটাগরিগুলোই থাকে। এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন যে লেখার খুব একটা পরিবর্তন হয় না। ক্লাস সিক্সে যে জিনিসটা লেখে ঠিক ওই ধরনের স্টাইলটাই ফলো করা হয় ক্লাস 8, 9, 10, 11, 12 ফলে আমরা যে একটা ভাষা শিখছি, মানে গ্রাজুয়ালি যে আমাদের ইমপ্রুভমেন্টটা দরকার সেইটা আসলে ওভাবে হচ্ছে না। তো এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ইংলিশ পড়ি না, ইংলিশ আর্টিকেলস পড়ি না, নিউজ পেপার পড়ি না। তারপরে আমাদের আসলে ইংলিশ প্রচুর পরিমাণে লিখি না স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ইউজ করে, অথবা ইংলিশ প্রচুর পরিমাণে শুনি না, অথবা ইংলিশ পরিমাণে দেখা হয় না ইংলিশ প্রচুর পরিমাণে, অথবা আমরা বলতে গেলে আমরা শাই ফিল করি। তো এই জাতীয় প্রবলেমগুলো রয়েছে। তো আমরা এই ভাষাটা যদি আমরা পুরোপুরিভাবে আয়ত্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে পড়তে হবে। এবং এই পড়া ছাড়া আসলে ইংলিশ ভাষাটা কোনো রকমেই খুব ভালোভাবে আয়ত্ত করা পসিবল না। এটা আমি কেন বলছি, যে কোনো একটা ভাষা ধরেন বাংলা ভাষা, এই ভাষাটা সবচেয়ে ভালো অথবা খুবই অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারেন হচ্ছে এই ভাষার সাহিত্যিকরা। তো এইটা সাধারণ জনগণের পক্ষে ভাষাটা খুবই চমৎকারভাবে ইউজ করা আসলে কখনোই পসিবল না। কারণ প্রচুর পরিমাণে আপনাকে পড়তে হবে। যখনই আপনি প্রচুর পরিমাণে পড়বেন তখন একটা ভাষা আপনি খুবই ইফিশিয়েন্টলি ইউজ করতে পারবেন। তো আরো হচ্ছে ভাষাটা সম্বন্ধে প্রচুর পরিমাণে লিখতে হবে। তো এইটা যখন আপনি লিখবেন তখন ভাষার প্রতি একটা খুবই একটা চমৎকার গ্রিপ অটোমেটিক্যালি আপনার চলে আসবে। এরপর আপনাকে প্রচুর পরিমাণে পডকাস্ট আমাদের শুনতে হবে। এরপর আমরা প্রচুর পরিমাণে মুভি অনেকে দেখি, কিন্তু মুভি দেখার সময় আমরা সাবটাইটেল ইউজ করি অনেক সময়, অথবা আমরা শুধুমাত্র ফোকাস করি এটাকে এন্টারটেইনমেন্ট পারপোজে, অথবা ওইটা কাহিনীটা কি হচ্ছে, মানে কোথা থেকে কোথায় কাহিনীটা হচ্ছে ওইটার প্রতি ফোকাস করি। ওইটা আসলে কোন ভাষা ইউজ করছে, তারা কোন ধরনের ভোকাবস ইউজ করছে, কোন গ্রামেটিক্যাল স্ট্রাকচার ইউজ করছে, এই বিষয়গুলোতে আমরা খুব একটা কনসেন্ট্রেট করি না। ফলে ওইটা জাস্ট মেয়ারে এন্টারটেনমেন্ট হয়েই আমাদের জন্য থাকে আর কি। সো ওই ভাষাটার খুব বেশি ডেপথে আমরা প্রবেশ করতে পারি না। সেজন্য অনেক বেশি মুভি দেখার ফলেও আমাদের স্পিকিং পাওয়ার অথবা লিসেনিং পাওয়ার খুব বেশি ডেভেলপ হয় না। এছাড়া আমাদের স্পিকিং এর জন্য তো সাইনেস রয়েছেই, সেইটা আমাদের রিকভার করতে হবে। তো এইভাবে আস্তে আস্তে একটা ভাষা আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারবো। তবে এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের এগোতে হবে আর কি। তো আমরা প্রথমেই আসছি হচ্ছে রিডিং এ। রিডিংটা আসলে এটা একটা হ্যাবিটের বিষয়। তো অনেকের রিডিং পড়ার হ্যাবিট একদমই নেই।
তো সেই জন্য আমরা হচ্ছে রিডিং পড়তে এক ধরনের অ্যাপাথি ফিল করি। তো এই রিডিং হ্যাবিটটা, আরেকটা জিনিস সেটা হচ্ছে রিডিং এর সংজ্ঞাটাও আসলে আমরা অনেকে জানি না। রিডিং বলতে আমরা বুঝি যে প্রোনাউন্সিয়েশন করা। তো যেটা আমরা আসলে প্রোনাউন্সিয়েশন করি ওইটা আসলে রিডিং না, ওইটা জাস্ট প্রথম একটা স্টেপ রিডিং এর বা একটা স্টেপ, সেটা হচ্ছে রিকগনিশন। রিকগনিশন বলতে অর্থাৎ যেটা লেখা আছে ওইটা জাস্ট আমি দেখে বোঝা যে রিডিং ইজ সো ডেলিশিয়াস, এখানে আর আছে ই আছে টি, এইভাবে এই জিনিসটা জাস্ট বোঝা, এটাকেই বলা হচ্ছে রিকগনিশন। অ্যাসিমিলেশন হচ্ছে যে এই এই কোনো একটা জিনিস যখন লেখা থাকে এটাতে লাইট পড়ে ওইটা আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, তো মস্তিষ্ক ওটাকে অ্যাসিমিলেট করে, তো এই জিনিসটার নাম হচ্ছে অ্যাসিমিলেশন। তারপর আছে ইন্টা ইন্টিগ্রেশন। ইন্টা ইন্টিগ্রেশন বলতে বোঝায়, ইন্ট্রা ইন্টিগ্রেশন ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জিনিস যখন লেখা থাকে, কোনো একটা আর্টিকেল বা কোনো বইয়ে বা কোনো কিছু একটা প্যারাগ্রাফ বা কিছু লেখা থাকে, তখন ওইটা আমরা যে বেসিক কম্প্রিহেনশনটা থাকে এটাকেই বলে হচ্ছে ইন্টা ইন্টিগ্রেশন। এক্সট্রা ইন্টিগ্রেশন, এক্সট্রা ইন্টিগ্রেশন হচ্ছে যে কোনো একটা জিনিসের একটার সাথে আরেকটা রিলেট করা, যে অনেকগুলো প্যারাগ্রাফ যখন থাকে কারণ একটার সাথে আরেকটা রিলেট করার যে ক্যাপাবিলিটি, এটাকে বলে এক্সট্রা ইন্টিগ্রেশন। তারপর হচ্ছে রিটেনশন। রিটেনশন বলতে বোঝায় যে কোনো একটা জিনিসকে আমরা পড়ার পরে ওটাকে স্টোর করা, জাস্ট স্টোর করাটা, জাস্ট মনে রাখা, এটাকেই বলে হচ্ছে রিটেনশন। রিকল বলতে বোঝায় ওইটাকে যে স্টোর করলাম ওইটা পরবর্তীতে আমরা জানি ফিডব্যাক দিতে পারি, সেটা লেখার মাধ্যমে হইতে পারে, সেটা কথার মাধ্যমে হইতে পারে, স্পিকিং হতে পারে, হোয়াট এভার, সেটাকে যে আমরা রিকল করছি বা মনে করছি এটাকে আমরা বলছি রিকল। এরপর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে যে জিনিসটা আমি পড়লাম ওইটা আমরা কমিউনিকেটের যে কমিউনিকেশনের যে কোনো মাধ্যম হিসাবে, যেমন বলা বা লেখা, এটার মাধ্যমে যে এক্সপ্রেস করা, এটাকে আমরা বলি হচ্ছে কমিউনিকেশন। তো এই সবগুলো পারপোজ যখন সার্ভ হবে তখনই আমরা বলতে পারবো যে আমার রিডিং পারপোজটা সার্ভ হয়েছে। শুধুমাত্র আমি পড়তে পারলাম দেখে দেখে এইটাই রিডিং বলে না আসলে, এই সবগুলো পারপোজ যখন 100% সার্ভ হবে তখন আমরা বলতে পারবো ইয়েস, আই হ্যাভ ডান উইথ দ্য রিডিং। ওকে, তো এই এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা পড়ার সময় এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমরা খেয়াল রাখার চেষ্টা করব। প্রথম প্রথম একটু প্রবলেম হবে কিন্তু পরবর্তীতে আমরা জিনিসগুলো হ্যাবিচুয়েটেড হয়ে গেলে খুব বেশি প্রবলেম হবে না। এরপর রাইটিং। রাইটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি না লিখি তাহলে আমরা একটা ভাষা সম্বন্ধে আমাদের গ্রিপ কখনোই আসবে না আর কি। তো লেখার ফলে আমাদের ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলাগুলো আবিষ্কার করতে পারবো, গ্রামেটিক্যাল ইউজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকবে। এই জন্য প্রতিদিন কিছু না কিছু লেখার চেষ্টা করতে হবে। এটা ফেসবুক স্ট্যাটাস হতে পারে, এখন আসলে লেখার চেয়ে টাইপিংটাই বেশি হয়, হোয়াট এভার যাই হোক, রাইটিং বা টাইপিং হোয়াট এভার দুইটাই মানে আমাদের চর্চার মধ্যে থাকতে হবে, তাতে করে আমরা ওই ভাষাটাকে, যে ভাষাটা শিখতে চাচ্ছি, যদি ইংলিশ শিখতে চাই তাহলে এই ভাষাটার যেন গ্রিপটা আমরা খুব ভালোভাবে করতে পারি, এটা অনেক ইম্পর্টেন্ট। লিসেনিং, ওকে। লিসেনিংটা আসলে আমরা যে ইংলিশ শুনি না ব্যাপারটা এরকম না, কিন্তু শোনার সময় এই যে চারটা, অর্থাৎ আমাদের বডি, আমাদের ইয়ার্স, আইস, মাইন্ড, এই চারটা জিনিস একসাথে আসলে ইন্টিগ্রেট করাটা অনেক সময় হয়ে ওঠে না। তো এই চারটা একসাথে ইন্টিগ্রেট করতে হবে, করার ফলে আমাদের যে লিসেনিং এফিসিয়েন্সিটা এটা আস্তে আস্তে বাড়াতে হবে। এইটা আসলে আমরা সবাই লিসেনিং এ অভ্যস্ত, কিন্তু অ্যাকচুয়াল লিসেনিং বলতে যেটা বোঝায় সেইটা আসলে হচ্ছে কিনা এই বিষয়টাই আমরা অনেক বেশি উদাসীন আর কি আমি বলবো। তো ওই বিষয়টা আমরা লিসেনিং যেহেতু হচ্ছে, শুধু অ্যাক্টিভলি হচ্ছে কিনা জাস্ট ওই বিষয়টাকে কনসিডার করলে আমার মনে হয় লিসেনিংটাকে ইমপ্রুভ করা খুব বেশি ইফোর্ট দিতে হবে না। জাস্ট এই যে চারটা জিনিস এখানে বলা হয়েছে, বডি, ইয়ার্স, আইস অ্যান্ড মাইন্ড, এই চারটা বিষয় যদি একসাথে আমরা ইনকর্পোরেট করতে পারি তখন লিসেনিংটা অটোমেটিক আস্তে আস্তে ডেভেলপ করবে। এরপর স্পিকিং। স্পিকিংটা আমাদের খুব একটা প্র্যাকটিস হয়ে ওঠে না। স্পিকিংটা আসলে আইএলটিএস অথবা টোফেল এই মডিউলে যে চারটা জিনিস দেখা হয় ওই চারটে আমি এখানে মেনলি মেনশন করেছি। সেটা হচ্ছে ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন এন্ড গ্রামার। এর মধ্যে ভোকাবুলারি এবং গ্রামার এই 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 দুটো বিষয় অবশ্যই আমাদের রাইটিং এও কাজে লাগবে। এই রাইটিং এ যে কোনো জিনিস লিখতে গেলে ভোকাবুলারি, গ্রামার জানলে আমরা অনেকটা ভালোভাবে এক্সপ্রেস করতে পারবো আমাদের রাইটিং ম্যাটেরিয়ালস গুলো। আর ফ্লুয়েন্সি বলতে আসলে একটা আমাদের মিসকনসেপশন রয়েছে। ফ্লুয়েন্সি বলতে আমরা তাড়াতাড়ি বুঝাই। ফ্লুয়েন্সি বলতে তাড়াতাড়ি বা সুইফটলি ঠিক আছে, কিন্তু এইটা আসলে ফ্লুয়েন্সি বলতে ইন্ডিকেট করে যে আমি পজ গুলো ঠিকভাবে নিতে পারছি কিনা, অথবা যে পাংচুয়েশন গুলো আছে ওইটার অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারছি কিনা, এইটাই আসলে ফ্লুয়েন্সির মেইন সংজ্ঞা আর কি। এরপর প্রোনাউন্সিয়েশন গুলা ঠিকভাবে আমার হচ্ছে কিনা একটা ভাষার, এইটা ইম্পর্টেন্ট আমরা যখন এই ভাষাটা সম্বন্ধে ডেলিভার করব আর কি। তো এই এই বিষয়গুলো যখন একসাথে হয়ে যাবে তখনই ওই স্পিকিং এর পারপোজটা আমাদের পুরোপুরি সার্ভ হবে। তো এইটাও আমি মনে করি যে অনেক বেশি প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস করার ফলে আস্তে আস্তে স্পিকিং ডেফিনেটলি ইমপ্রুভ করবে, আর এর জন্য প্রচুর বেশি শুনতে হবে। আমরা যখন অনেক বেশি লিসেনিং করব তখন অটোমেটিক আমি আমার ভুলগুলো ধরতে পারবো বা স্পিকিংটা
ডেভেলপ করবে ইভেনচুয়ালি। তো আজ এই পর্যন্তই। আমরা পরবর্তীতে ভিডিওতে আরো স্পেসিফিক মডিউল গুলো নিয়ে কথা বলবো আর কি, এবং কিভাবে এগুলোতে ডেভেলপ করা যায় সেই বিষয়ে কিছু আহ, কি বলবো যে আমার অভিজ্ঞতার আলোকে কিছু ম্যাটেরিয়ালস আপনাদের সাথে শেয়ার করব, এবং আশা করি আমরা সবাই উপকৃত হব। থ্যাংক ইউ ফর টুডে। আসসালামু আলাইকুম।